গল্প নয়, ঘটনা শোনানো হয়। নর্থ 24 পরগনার নৈহাটিতে একটা 30 বছর ধরে পুরনো বন্ধ ঘর রয়েছে, যেখানে আজও অবধি ভয়ে কেউ যায় না। এটা একটা সম্পূর্ণ সত্যি ঘটনা, এবং এই বাড়িটার আশেপাশেও কোনো কুকুরকেও দেখা যায় না, আর মানুষ তো দূরের কথা। আজকে এই ঘটনাটা আমি ভূত টাইম চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার্সদেরকে বলতে চাই। প্রচণ্ড একটা গা শিউড়ে ওঠা ঘটনা। নৈহাটিতে একটা জায়গা রয়েছে যার নাম খায়ের তলা লেন। এই লেনের পাশে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি রয়েছে। পাড়ার প্রতিবেশীরা এই বাড়িটাকে বলে যে এটা বড় ঘোষের বাড়ি, এবং এই বাড়িটা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। শুধু ওই বাড়ির সামনে একটা লোহার গেট আছে, যেটা পুরো মরচে পড়ে পুরনো হয়ে গেছে, এবং এই গেটের ভেতরে যে দোতলা বাড়ি রয়েছে সেটার সেকেন্ড ফ্লোরটা একেবারে পুরনো হয়ে ইট বালি পাথর বেরিয়ে পুরো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই বাড়িটা এখনও অবধি কেউ যদি নৈহাটিতে খায়ের তলা লেনে যায়, এই বাড়িটা দেখতে পাবে। এই বড় ঘোষের বাড়ি, এই বাড়িটার ঠিক পেছনে একটা রুম রয়েছে যার নাম ছিল গোল ঘর বলে, এবং এই বাড়িটাকেই নিয়ে যত রকমের মানুষের মনে সন্দেহ রয়েছে যে এখনো পর্যন্ত এই বাড়িটা যে বদ্ধ অবস্থায় রয়েছে, এর ভেতরে এমন কি জিনিস আছে যে লোকে আজও অবধি ভয়ে এখানে আসতে চায় না, বা কোনো কুকুরকেও বা কোনো জন্তু জানোয়ারকেও এর আশেপাশে দেখা যায় না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো যে শেষ 30 বছর ধরে যেই এই বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়েছিল, তারই মনে হয়েছিল যে একটা অদ্ভুত গন্ধ এই বাড়িটার মধ্যে রয়েছে। কারো কারো কানে একটা প্রচণ্ড ফিসফিসানির শব্দও পর্যন্ত পেয়েছে। নৈহাটিতে এই ভৌতিক জায়গাটা আজও অবধি আছে। একটা ঘটনা যেটা 2024 সালের নভেম্বর মাসের ঘটনা। নৈহাটিরই লোকাল দুটো ছেলে, সৈকত আর ঋষভ। তো এই দুজন ছেলে রাতের বেলা ডিএসএলআর ক্যামেরা নিয়ে নাইট ফটোগ্রাফি করে। ওই দিন ওরা ঠিক করেছিল যে ওই অ্যাবান্ডান্ট হাউস, ওখানে ফটোগ্রাফি করবে। এই বড় ঘোষের বাড়ি, যেটা খুবই একটা ভয়ানক জায়গা। তবে আশেপাশে লোকেরা বারবার বলছিল যে ওই বাড়িটার সামনে গেলেও চলবে, কিন্তু ওই বাড়ির পেছনে যে একটা গোলঘর নামে বাড়ি রয়েছে, সেটাতে যেন ভুলেও না যাওয়া হয়। তখন ওরা এই কথাটা শুনে প্রচণ্ড হাসাহাসি করেছিল। এইভাবে ওরা যখন প্ল্যান করেছিল যে ওই বাড়িতে গিয়ে একটা নাইট ফটোগ্রাফি করবে, সেই অনুযায়ী ওরা ঠিক রাত 12:30টার দিকে ওই বড় ঘোষের বাড়ির ওখানে পৌঁছায়। প্রথমেই বললাম যে এটা নভেম্বর মাসের ঘটনা। প্রায় তখন হালকা হালকা শীত পড়তে শুরু হয়েছে, তাই রাস্তাঘাটে হালকা হালকা কুয়াশাও তখন ছিল। রাস্তার আলোটা ঠিক সেদিনই যেন মনে হয়েছিল যে 3 বার ঠিক টিমটিম করে ব্লিঙ্ক করে করে যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আর তখনই সৈকত শপথ করে বলেছিল যে যেন কেমন একটা অদ্ভুত সময় বলে মনে হচ্ছে। যখনই ওরা বাড়ির সামনে পৌঁছে গিয়ে ওই লোহার গেটের সামনে যখন দাঁড়ালো, তখনই মনে হলো যেন একটা হালকা বাতাস, ঠান্ডা যেন একটা লাগছে। তখনই ঋষভ বলল, ভালো করে লক্ষ্য করছিস? যেন একটা ভেজা চুলের একটা গন্ধ আসছে নাকে। তখন সৈকত ক্যামেরার সেটিংটা ঠিকঠাক করছিল ফটোগ্রাফি করার জন্য, এবং এই কাজটা করতে করতে সৈকত বলল, হ্যাঁ সত্যি গন্ধটা যেন একটা সত্যি অদ্ভুত, যেন পচা মেহেন্দি আর পুরনো কাপড়কে মিশে দিলে যেমন একটা অদ্ভুত গন্ধ হয়, ঠিক সেরকম গন্ধ ঠিক তখন তাদের নাকে আসছিল। যেন বহু বছর ধরে একটা ভেজা চুল যেন কেউ শোকায়নি, ঠিক সেরকম টাইপের গন্ধ আসছিল নাকে। দুজনেই তখন টর্চ জ্বালালো, এবং সৈকত যখনই গেটটা টাচ করলো, ওই লোহার মরচে পড়া পুরনো গেটটা যেন টাচ করতেই নিজে থেকে টক করে ভেতরের দিকে খুলে গেল। এবং
এই ঘটনাটা ওদের দুজনের মনে প্রচণ্ড একটা ভয়ানক সাড়া জাগিয়ে তোলে। দুজনে প্রচণ্ডভাবে চমকে যায় এবং তখন ওরা ভাবে যে আমরা তো কেউই গেট খুলিনি, জাস্ট আমরা স্পর্শ করেছিলাম, তাতেই কিভাবে গেটটা ভেতর থেকে টেনে খুলে গেল। আর কোনো কিছু না ভেবে এইভাবে মনে সন্দেহ নিয়ে ওরা ঠিক গেটের ভেতরের দিকে আস্তে করে পা বাড়িয়ে ঢুকে গেল। তখন শুধু ঋষভ বলেছিল যে ভাই এইভাবে কি গেট খোলে? আর সৈকত তখন বলে যে চল ভেতরেই যাই, একটা পারফেক্ট ফটো নেই। তখন এইভাবে দুজনে ভেতরের দিকে এগিয়ে গেল। এইবার ঘোষ বাড়ির ভেতরে ঢুকতেই নাকে এলো একটা মাটির গন্ধ, আর বারবার ওই পচা মেহেন্দির গন্ধটা নাকে বারবার আসছিল। কিন্তু যা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল তখন, যে ওই বাড়ির উঠোনে দাঁড়াতেই তারা দুজনে স্পষ্ট শুনল কারোর যেন একটা হালকা ফিসফিসানি শব্দ, আর মনে হলো যেন ওই বাড়িরই দোতলার কোনো একটা ঘর থেকে যেন কেউ ফিসফিস করে ডাকছে। আর তখনই ঋষভ চমকে পেছন ফিরে তাকালো, কিন্তু দেখলো কেউ নেই। এইভাবে যখন পেছন ফিরে তাকানোর পর কাউকেই দেখা গেল না, ঠিক তখনই সামনের দিকে টর্চের আলো ফেলতেই শুধু ধুলো আর মাকড়সার জাল দেখা গেল। তখনই ঋষভ বলল যে ভাই কি যেন একটা ফিসফিস করছে, ভালো করে লক্ষ্য করে দেখ। তখনই সৈকত বলল আরে পাগল, এটা বাতাসের শব্দ, আর ওই গোল ঘরের ভেতরের দিকে আমাদের যেতে নিষেধ করা হয়েছে, সুতরাং আমরা কেউ যাব না। কিন্তু এইখানেই ঋষভ ভুল করেছিল। ঋষভ সৈকতকে বারবার বুঝিয়ে ওই বদ্ধ ঘর, যেটা ঘোষ বাড়ির পেছনের দিকে রয়েছে, যেটাতে বারবার নিষেধ করা হয়েছিল না যাওয়ার জন্য, সেখানেই ঠিক ওরা যায়। এটাই সব থেকে বড় ভুল ছিল। ঘোষ বাড়ির পেছনের দিকে যে বহু বছরের পুরনো একটা বদ্ধ গোল বাড়ি রয়েছে, এই বাড়িটাকে মোটামুটি প্রায় সবাই লোকালিটির প্রায় মানুষজন জানে, যেখানে কিছু না কিছু একটা ভুলভাল রাতের দিকে হয়। তো এই জন্য প্রায় এই বাড়িটাকে সবাই অ্যাভয়েড করে। এই বাড়িটার দরজাও দেখে মনে হবে বহু বছরের পুরনো একটা মরচে পড়া লোহার দরজা, এবং এরা যখনই এই বাড়িটার সামনে গিয়ে দাঁড়ায় দুজনেরই গায়ের লোম প্রায় খাড়া হয়ে যায়। ঠিক রাত 1-1:30 বাজে তখন। আর নৈহাটিতে এত শান্ত পরিবেশ কখনোই রাতের দিকে পাওয়া যায় না। তারপরেও ওই জায়গাটাতে কোনো কুকুর বা বিড়াল বা দূর থেকে কোনো ট্রেনের আওয়াজ কিছুই পাওয়া যায় না ওই জায়গাটাতে। হঠাৎ করে ওই দিন ওই টাইমটাতেই প্রায় রাত 1:30টার দিকে ওই বন্ধ ঘরের ভেতর থেকে মনে হলো যেন কাঁচের কিছু একটা ভেঙে গেল, আর একটা গোয়ানি একটা শব্দ শোনা গেল। তখনই সৈকতের মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেল, কারণ সে শপথ করে তখন বলেছিল যে ওই ঘরের ভেতর থেকে যেন একটা কোনো চাপা মহিলার একটা গলা ভেসে আসছে, আর গলাটা ঠিক খুব নিচু স্বরে বলছে তোরা ভেতরে আয়। ঠিক হালকা মৃদু স্বরে আওয়াজটা সৈকত পায়। আর তখনই ঋষভও এই গলার আওয়াজটা শুনতে পেয়ে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছিল পুরোপুরি থেমে যায়। তখনই ঋষভ বলল যে ভাই ভিতরে যেন কেউ আছে। আর সৈকত তখনই বলল যে ইম্পসিবল, ভেতরে ঢোকার তো কোনো রাস্তাই নেই। কিন্তু তারপর ধীরে ধীরে শব্দটা বাড়তে লাগলো, আর বড় একটা ভয়ঙ্কর ঘটনা হলো তখন, যেটা হলো ওই দরজাটার ভেতর থেকে যে ফিসফিস শব্দ একটা আসছিল, সেটা হতে হতেই হঠাৎ করে দুম করে যেন একটা দরজাতে ভীষণ জোরে আওয়াজ হয়। ঘোষ বাড়ির পেছনের দিকের যে ঘরটা, যে ভয়ানক একটা হন্টেড বাড়ি ছিল, যেটার কথা বলা হয়েছিল গোল ঘর, তো ওর এই মরচে ধরা দরজাটার সামনে হঠাৎ করে তারা দেখতে পায় ঠিক 1:45 সময় পুরো চারিদিকে যেন একটা কুয়াশা ভরে গেছে, আর কোনো দূর থেকে কুকুরের শব্দ নেই, ট্রেনের শব্দ নেই, যেন একটা অস্বাভাবিক নিস্তব্ধ পরিবেশ। আর তখনই ওই বাড়িটার মধ্যে একটা ভেতরের দিকে বাথরুম ছিল, যেখান থেকে টুপ টুপ করে জল পড়ার শব্দ।
মানে এই বাড়িটা প্রায় 30 বছর ধরে বন্ধ ছিল। এখনও যদি কেউ নৈহাটির এই জায়গাটাতে যায়, এই 30 বছরের এই বদ্ধ বাড়িটাকে দেখতে পাবে। ওখানকার লোকাল মানুষেরা এটা জানে। আর ঠিক তখনই ঋষভের বুকটা যেন ধড়পড় করতে লাগলো। আর ঋষভ তখন কাঁপা গলাতে বলল যে, ভাই, এটা কোনোদিন একটা মানুষের শব্দ হতে পারে না। যা হবার হয়েছে, আমরা যেন ফিরে যাই। ঠিক তখনই সৈকত যেন থমকে দাঁড়িয়ে থাকে এবং ওর হাতে যে ক্যামেরাটা ধরা ছিল এবং হাতে ক্যামেরা নিয়ে দূরের দিকে যেন ওই বাথরুমটার দিকে এক দৃষ্টিতে করে তাকিয়ে রয়েছে। আর মুখে যেন একটা অস্বাভাবিক ফ্যাকাশে ভাব। শুধু মনে হচ্ছে যে ভেতর থেকে আওয়াজ কিভাবে আসতে পারে, একটা জল পড়ার শব্দ, যেটা 30 বছর ধরে এই ঘরটা বন্ধ রয়েছে। জলের লাইনই বা কী করে থাকতে পারে। ঠিক তখনই এইভাবে যখন সৈকত এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, ঋষভ আবার চিৎকার করে উঠল, সৈকত, কোনো লোক কি এই 30 বছরের একটা বন্ধ ঘরের ভিতর থাকতে পারে? এটা বলেই সৈকতকে কোনোভাবে নাড়িয়ে ঋষভ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে ওই বাড়ি থেকে। আর তখনই ওই লোহার দরজাটা যেন একটা ভীষণ জোরালো শব্দে ভেতর থেকে যেন লেগে গেল। আর ঠিক তখনই ঋষভ ভয় পেয়ে যেন পিছনে ফিরে যাচ্ছিল, আর সৈকতের হাত থেকে ক্যামেরাটা পড়ে যায়। এই প্রথম তারা বুঝলো যে এটা কোনো বাতাসের শব্দ হতে পারে না। এই প্রথম তারা বুঝলো যে এটা কোনো বাতাসের শব্দ হতে পারে না, এটা কোনো বাতাসের ধাক্কায় দরজা বন্ধ হতে এইভাবে পারে না। আর ঠিক তখন তারা দ্বিতীয়বার কোনো একটা ওই বাড়িরই কাঁচের জানলা ভাঙার একটা শব্দ পেল। আর ঠিক তার পরেই একটা মেয়েলি আওয়াজের একটা গোমানি শব্দ শুনতে পেল। আর এতটা ঠান্ডা লাগছিল তখন দুজনে, মনে হচ্ছিল শরীরটা যেন ঠান্ডাতে পুরো জমে গেছে। এইভাবে কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরে ঋষভ তার নিচের নাকটা চেপে ধরল এবং বলল যে এটা কোনো মানুষের গন্ধ হতে পারে না। এমনভাবে পুরনো জিনিসের গন্ধগুলো বাতাসে তখন আসছিল, একটা পচা মেহেন্দির গন্ধ, ভিজে চুলের গন্ধ, যেন একটা মেয়ে মানুষের অবয়ব বা কেউ একটা রয়েছে এই ঘরের মধ্যে। এটা বলার পরেই ঋষভ দরজার ফাঁক থেকে হালকা করে একটা সাদা কুয়াশার মতো একটা অবয়ব দেখতে পেল। যে দরজাটা লাগানো ছিল সেটা হালকা করে যখন একটু গ্যাপ হলো, তার ভেতর থেকেই সাদা কুয়াশার মতো যেন একটা অবয়বকে ঋষভ দেখতে পেয়েছিল। তার মনে হয়েছিল যে এটা কোনো ধোঁয়া নয়, আবার এটা কোনো কুয়াশাও নয়। আর কুয়াশার ভেতরেও যেন একটা অল্প করে একটা নড়াচড়ার ভাব রয়েছে। ঠিক তখনই সৈকত কী করলো, ওই ক্যামেরাটা যেটা হাত থেকে পড়ে গিয়েছিল, ওই ক্যামেরাটা তুলে টর্চের আলো মেরে দরজার ভেতরের দেওয়ালে যে অবয়বটা ছিল সেটার ছবি তোলার চেষ্টা করলো। এবং দেখে মনে হলো যেন দেওয়ালের গায়ে কে যেন একটা নখ দিয়ে দীর্ঘ একটা টানা দাগ কেটেছে। ঠিক তারপরেই দুই বন্ধু ভালো করে লক্ষ্য করলো যে যে বাড়িটাতে তাদের যেতে নিষেধ করা হয়েছিল, সেই বাড়িতে এইভাবে ঢোকার পর তারা দেখতে পেল যে ওই লোহার দরজাটার কাছ থেকে যে ফাঁকটুকু রয়েছে সেখান থেকে একটা মানুষের হাত, কিন্তু সেটা মানুষের হাত নয়, যেন হাতটা দেখে মনে হবে লম্বা, বেঁকে যাওয়া, পিচ্ছিল একটা কালচে ছায়ার মতো একটা হাত। এবং সেটা মানুষের হাত কোনোক্ষণও মনে হচ্ছিল না। মানুষ আর পশুর হাতকে মিশিয়ে দিলে যেরকম হয় ঠিক সেরকম, যেন ওপর থেকে চামড়াটা কোনোভাবে টানানো আছে। টর্চের আলো ওই ছায়াটার উপর পড়তেই ওটার গায়ে যে ছোট ছোট একটা নড়াচড়া ভাব ছিল সেটা যেন চলে গেল, যেন মনে হলো পোকা বা কোনো কিছু একটা ওখানে রয়েছে। ঋষভের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল, সে একটুও যেন আওয়াজ করতে পারছিল না। সৈকতের হাত থেকে আবার যেন ক্যামেরাটা যেন কাঁপতে কাঁপতে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। আর ভেতর থেকে আবার সেই একটা মেয়েলি গলা যেন আবার ফিসফিস শব্দে যেন কিছু একটা বলতে চাইছে। তখনই প্রায় রাত 2:30 বেজে যায়। ঠিক তখনই ঋষভ চিৎকার করে বলল, সৈকত, ক্যামেরা অফ অফ, মানে ক্যামেরা অফ আছে। আর ঠিক তখনই সৈকত ক্যামেরাটা তুলে ক্যামেরাটার যে ফেস রয়েছে সেটা ওই ছায়াটা বা অবয়বের দিকে ধরলো। আর ঠিক তখনই ওই ক্যামেরাটা সৈকত যখনই ঘোরায়,
তখনই ওই ক্যামেরার স্ক্রিনে ভালো করে দেখতে পায় যে ওই ঘরের ভেতরে অন্ধকারে যেন একটা মেয়ের মুখ, যেটা খুবই অস্পষ্ট একটা মেয়ের মুখ দেখা যাচ্ছে। আর ঠিক অর্ধেক মুখটা ভাঙা, মানে ওই অবয়বটার অর্ধেক মুখ ভাঙা, নিচে কোনো চোয়াল নেই, হাসি নেই, আর চোখ দুটোর জায়গাতে যেন একবার অন্ধকার একটা গর্ত রয়েছে। আর গাল বেয়ে যেন ধীরে ধীরে একটা কোনো কালো তরল বেয়ে পড়ছে। ঋষভ ওই মুখটা দেখেই একবারে ভয়ে স্থির হয়ে যায় ওখানে। আর তার চোখ যেন আর ঠিক ওই অবয়বটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল ওর চোখ দুটো যেন কোটর থেকে একবারে বেরিয়ে চলে আসবে। ঋষভ ভয়ে কিছুই বলতে পারছিল না। সৈকত ওই স্ক্রিনটার দিকে, ক্যামেরার স্ক্রিনটার দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়েছিল, যেন মনে হলো এটা কিভাবে হতে পারে। আর মেয়েটার ঠোঁট যেন হালকা হালকা করে নড়ছে, ভাইব্রেট হচ্ছে, কিন্তু শব্দ বেরোচ্ছিল অন্য জায়গা থেকে, এটা মুখে নয়। এটা যেন ওই গোল ঘরের একটা পুরনো দেওয়াল থেকে যেন কিছু একটা আওয়াজ ভেসে আসছে। ঠিক তারপরেই যে দরজাটা টেনে বন্ধ হয়ে গিয়েছিল, হালকা একটা গ্যাপে খোলা ছিল, সেই দরজাটা আস্তে করে করে টক টক করে শব্দ করে খুলে গেল এবং মনে হলো যে কেউ ঠেলেনি। ঠিক সেই সময় ঋষভ প্রায় চিৎকার করে উঠল, বলল যে ভাই এই সময় চলে যাই, দৌড়ে পালায়। আর ঠিক সেই সময়টাতে সৈকত পুরো ওখানেই থমকে দাঁড়িয়ে রইল এবং তার চোখটা ওই স্ক্রিনের উপরে একবারে আটকে রয়ে থাকলো। এবং সৈকত বলল যে ঋষভ, ভালো করে লক্ষ্য করে দেখ, স্ক্রিনের উপরে যে ফেসটা রয়েছে সেই ফেসটা যেন আমাদের দিকে ঘুরছে। আর ঠিক তখনই ঋষভ স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করে বলল যে হ্যাঁ, ফেসটা যেন আমাদের দিকেই তাকাচ্ছে। আর ঠিক তখনই স্ক্রিনের উপর যে কালো অবয়বটা ওরা দেখছিল, ঠিক তখনই ভালো করে ওরা লক্ষ্য করলো যে মেয়েটা যেন ধীরে ধীরে গলার হাড়টা বাঁকিয়ে দিয়ে মাথাটা কাত করে ক্যামেরা লেন্সের দিকে তাকাচ্ছে। তার চোখে যেন কোনো আলো নেই, আর তাকানোর ভঙ্গিটা একেবারেই মানুষের মতো ছিল না। ঠিক তখনই দরজাটা যেন আরও 6 ইঞ্চি খুলে গেল, আর সেই অন্ধকারের ভেতর থেকে ভীষণ যেন একটা বাসি গন্ধ আসছিল, যেটা মেয়েটার গলাটার মতো নকল করেই যেন একটা আওয়াজ ভেসে আসছিল যে এবার তোরা বাইরের দিকে যা। এই ভয়েসটা দুজনেই ক্যামেরাতে রেকর্ডও করেছিল। এই রকম একটা ভয়ানক পরিস্থিতিতে যখন ঋষভ সৈকতের হাত ধরে টেনে বাইরে নিয়ে যেতে যাচ্ছিল, আর ঠিক সৈকত যেন ওই সময়টাতে পুরো ইটের মতো একদম শক্ত হয়ে দাঁড়িয়েছিল ওখানে, একদম মুখটা ফ্যাকাশে, আর ঠোঁটগুলো যেন সৈকতের শুকিয়ে যাচ্ছিল। তখন সে ধীরে ধীরে বলল যে ঋষভ, আমার নামও কি এরা জানতো? ঋষভ তখন ভয় পেয়ে গেল, বলল তোর নাম তো ওরা ডাকেনি। এমনভাবে ও পজেস্ট হয়ে গিয়েছিল সৈকত, ওখান থেকে কোনোভাবেই আর নড়ছিল না। এইভাবে যখন একটা কোনোভাবে সৈকতকে নিয়ে যাওয়া যাচ্ছিল না, ঋষভ এই পরিস্থিতিতে যখন সৈকতকে কোনোভাবে টেনে দরজার দিকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ভালো করে ঋষভ লক্ষ্য করলো যে দরজার নিচে মাটির উপর দিয়ে যেন একটা দুটো কালছে পায়ের একটা ছাপ যেন ধীরে ধীরে বাইরের দিকে এগোচ্ছে। ওটা যেন পাও মনে হচ্ছিল না, পায়ের মতো যেন শুধু একটা আকৃতি, অথচ ঝুলে থাকা ভেজা একটা ছেঁড়া কাপড়ের মতো ফ্যাকাশে টুকরো যেন ওখানে রয়েছে, আর সেটাই যেন মাটিতে ওখানে ছড়িয়ে পড়ে আছে, যেন কেউ খোলা একটা হাড়ের ডগা দিয়ে ইটের মেঝে ছুঁয়ে হাঁটছে। ঋষভ এবার সম্পূর্ণ যেন ভেঙে পড়তে থাকে এবং সে দরজা থেকে বেরোনোর যে চেষ্টা করছিল, বরং না বেরিয়ে আরও ভয়ে পিছিয়ে গিয়ে সে সৈকতকে বলছে, ভাই এটা বেরোচ্ছে না ঢুকছে, আমরা কিছুই বুঝতে পারছি না। সৈকত ওইভাবেই একদম নিস্তব্ধভাবে যেভাবে দাঁড়িয়েছিল, ঠিক ওইভাবেই একটা অদ্ভুত ফ্যাকাশে মুখ নিয়ে দাঁড়িয়েছিল। সৈকতের চোখ যেন স্থির ছিল, যেন মুখে একটা অদ্ভুত ফ্যাকাশে ভাব। সেদিন রাতে যখন সৈকত আর ঋষভ কোনোভাবে নিজেদের ঘরে চলে যায়, ঠিক এরা নিজেদের ঘরে চলে যাওয়ার পরেই সেন পরিবারে অদ্ভুত যেন একটা নীরবতা নেমে এলো। এই সেন পরিবারটাকে না, এই সেন পরিবারটা ঠিক এই যে হন্টেড ঘোষ বাড়িটা রয়েছে, ঠিক এর পাশের বাড়িতেই একটা ফ্যামিলি থাকতো, তারা ছিল সেন পরিবার। তো এই সেন পরিবারে
মৃত্যুঞ্জয় বলে একজন লোক ছিল, যে ওই দিন রাতের বেলা, মানে ঠিক পরের দিনের রাতের ঘটনা, ডিনার করার পরে যখন উনি উঠোনে বসে বিড়ি খাচ্ছিলেন, ঠিক হঠাৎ করে ওনার বাড়ির উপরের ছাদে টপ টপ করে যেন ভারী একটা কোনো পায়ের আওয়াজ পান। ঠিক তখন সেটা 12:30 বাজে। যেন একজন মানুষের মতো নয়, যেন কারোর পা মাটির সাথে টানতে টানতে হাঁটছে। মৃত্যুঞ্জয় তখন ভাবল যে হয়তো তারই ভাগনা মিঠুন ছাদে গেছে, কিন্তু মিঠুন তখন পাশের ঘরে ফোনে কথা বলছিল, অথচ ছাদের উপরে ঠিক তখনও ধপ ধপ করে যেন কেউ একটা হেঁটে চলেছে। ঠিক রাত 11:30 বা 12টা এরকম হবে, শীতকালের বেলায়, নভেম্বর মাস, যেটা আমি আগে বলেছিলাম। আর একটা অদ্ভুত ব্যাপার, শব্দটা যেন একবারে ওনার মাথার উপর দিয়ে যেন যাচ্ছে এরকম মনে হলো, কিন্তু ছাদে বলতা গাছের পাতাগুলো একটুও কিন্তু নড়ছে না, যেটা উনি পরে জানতে পারেন। মৃত্যুঞ্জয় নিচ থেকেই চিৎকার করে বলল, কে রে উপরে আছিস? সঙ্গে সঙ্গেই যেন শব্দটা থেমে গিয়েছিল, যেন কেউ দাঁড়িয়ে গিয়ে কান পেতে শুনছিল। আর মুহূর্তের মধ্যেই মৃত্যুঞ্জয়ের আওয়াজ পাওয়ার পর সমস্ত কিছু যেন নিস্তব্ধ হয়ে যায়। এক মুহূর্ত পরেই একদম একটা চাপা কর্কশ নারীর হাসির শব্দ উনি শুনতে পান। তখনই মৃত্যুঞ্জয় থরথর করে কাঁপতে কাঁপতে দরজা লাগিয়ে ভেতরে ঢুকিয়ে যায়। সবাই তখন ডাকলো, এবং পরের দিন সকালবেলা যখন সবাইকে ডেকে মৃত্যুঞ্জয় ঘটনাটা বলল, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করছিল না। ঠিক আবার তার পরের দিন রাতের বেলায় 2:47 সময় হঠাৎ করে যেন পুরো বাড়িটা কেঁপে উঠল একটা ধাক্কায়, যেন কেউ বাইরে থেকে ওই বাড়িরই লোহার গেটটা যেন জোরে করে ঠুকে দিল। ওনার ভাগনা মৃত্যুঞ্জয় ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখে বাইরের গেটটা নিজে থেকেই যেন খুলে যাচ্ছে, আর কেউ নেই। আর কচ কচ করে একটা শব্দ হচ্ছে, ওনার গেটের যে নাট বল্টু যেন ধীরে ধীরে খুলে যাচ্ছে। ওদের বাড়ির পেছনের দিকের একটা বড় জাম গাছ রয়েছে, ওই জাম গাছের দিকে তাকাতেই মিঠুন যেন একদম ভয়ে জমে গেল, যেন একটা মহিলা ওখানে দাঁড়িয়ে আছে এত রাতের বেলায়, ঠিক 2:47 সময়, সাদা শাড়িতে আর পুরো ভিজে গায়ে, আর চুলটা যেন মুখটাকে ঢেকে আছে, মুখ দেখা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে তিনি মাটিতে দাঁড়িয়ে নেই, মাটি থেকে প্রায় 2 ফুট ওপরে হাওয়াতে যেন ভাসছে, আর হাওয়াও নেই, গাছের পাতাও নড়ছে না, তাও যেন শাড়ির আঁচল যেন দুলে যাচ্ছে। মহিলাটা ধীরে ধীরে যখন মুখ তুলল, ওই অবয়বটা, চোখের জায়গাতে যেন কিছুই নেই, শুধু যেন একটা ফাঁকা গর্ত, আর মুখে হাসি, আর ঠোঁট দুটো যেন রক্তের মতো লাল। এটা সম্পূর্ণ একটা সত্যি ঘটনা, নৈহাটিতে হয়েছে। ঠিক তারপরেই ওই মৃত্যুঞ্জয়ের ভাগনা মিঠুন দরজাটা হঠাৎ করে বন্ধ করে দেয়, এবং বন্ধ করে দেওয়ার পর দেখলো যে মহিলাটার যে অবয়বটা যে হাওয়াতে ভেসেছিল, ঝট করে এক লাফে যেন উঠোনের মাঝখানে এসে দাঁড়ালো। আর ঠিক সেই মুহূর্তেই দরজাতে যেন আরও একটা জোরে ঢক করে আওয়াজ হয়। এইভাবে নৈহাটির এই হন্টেড ঘোষ বাড়ির পাশে যে বাড়িটার কথা আমি বললাম, সেন পরিবার, এদের এই 2 রাতের ঘটনাটা যখন আশেপাশের লোকজনের কাছে জানাজানি হয়, তখনই পাশের বাড়ির আরেকজন বয়স্ক মহিলা উনি একটা কথা বলতে আসেন। বলেন যে আগে এই ঘোষ বাড়িটার পেছনে একটা কুঁয়ো ছিল, ওই কুঁয়োর জলে নাকি রূপা বলে একটা মেয়ে ডুবে মারা গিয়েছিল, কারণ ওর স্বামী নাকি ওকে প্রচণ্ড অত্যাচার করতো রাতের বেলায়, এবং সেটা প্রায় তখনকার দিনে, প্রায় আজ থেকে 50-60 বছর আগেকার ঘটনা শোনা যেত। আর তারপর আশেপাশের লোকজন আরও বলল যে তোমরা কি রাতে হাঁটার শব্দ পাও ছাদে? সবাই তখন তাকিয়ে রইল ভয়ে, বলছে হ্যাঁ, ও তো ছাদের উপর দিয়েই হাঁটতো সুইসাইড করার জন্য, কিন্তু কোনোভাবেই করে উঠতে পারেনি, পরে কুয়োর জলে ঝাঁপ দিয়ে কোনোভাবে আত্মহত্যা করে নিজেকে মেরে ফেলে। আর তখনও ঠিক ওটা ওই রাত তখন 2:47 সময় হবে ওই ঘটনাটা, যেটা আগে ঘটেছিল। এই ঘটনাটা যখন মিঠুন শুনলো, ওর বুকের ভেতরটা যেন থরথর করে কাঁপলো। তখন সে মনে করলো যে আগের রাতের ঘটনাটাও ঠিক ওই 2:47 সময় রাতের বেলায় হয়েছিল। এইভাবে সেন পরিবারের পাশে যেই হন্টেড ঘোষ পরিবারের পেছনে যে গোল ঘরটা রয়েছে,
যেখানে আজও অবধি 30 বছর ধরে এই ঘরটা বন্ধ অবস্থাতেই রয়েছে। এটা নিয়ে আজও অনেক রকম জল্পনা কল্পনা নৈহাটির এই এলাকাতে রয়েছে। এই পর্যন্ত এখানে একটা ঘটনা আপনাদেরকে বলে রাখি, নৈহাটির এই হন্টেড ঘোষ বাড়িতে প্রায় সমস্ত মেম্বারদের কিন্তু একটা মানে খুবই মিস্টিরিয়াসভাবে কিন্তু মৃত্যু হয়, পুরো ফ্যামিলিটার কিন্তু মৃত্যু হয়, এবং সেই থেকে ওই ঘরটা আজও অবধি বন্ধ রয়েছে। এবং ঘোষ বাড়ির পেছনের ওই যে বদ্ধ গোল ঘরটার কথা বললাম, সেটা এখনও অবধি রয়েছে। আর আজও পর্যন্ত এই সৈকত আর ঋষভ কিন্তু অসুস্থ বা মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। এবং এটা সম্পূর্ণ একটা সত্যি বাস্তব ঘটনা, এটা নৈহাটির একটা বিখ্যাত প্যারানর্মাল একটা ঘটনা। এবং ঠিক রাত 2:47-এর সময় ওই পাশের বাড়ির সেন পরিবারের ওখানেও এই সমস্যাটা কিন্তু হয়। আপনাদের নৈহাটির এই হন্টেড ঘোষ বাড়ির প্যারানর্মাল ঘটনাটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। এবং বুথ টাইম চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের যদি কোনো ঘটনা জানা থাকে আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বারে প্লিজ পাঠাবেন। এইভাবে চ্যানেলটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং আরও ভালো ভালো ভৌতিক ঘটনা, সত্যি ঘটনা আমি আপনাদের শোনাবো। আসসালাম।